দুদকের সুপারিশের 6.5 মাস পর 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য অধিদপ্তর। মহামারীর দুঃসময়ে হর্তা-কর্তাহীন মন্ত্রণালয়। করোনায় আরও 39 জনের মৃত্যু, সর্বোচ্চ প্রায় 18,000 নমুনা পরীক্ষায় শনাক্ত 3,946 জন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা জটিলতা নিরসন সহ 8 দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট, বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা, সমস্যায় পড়বেন বাড়িওয়ালারাও, মত বিশেষজ্ঞদের। মহামারীর মধ্যেই বেতন ফি পরিশোধে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর চাপ, দুঃসময়ে অর্ধেক কমানোর দাবি অভিভাবকদের, অটল স্কুলগুলো। ফেনীর দাগন ভূঁইয়ায় দোকান লুটে বাধা দেয়ায় নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা, মসজিদের বাইকে ঘোষণার পর গণপিটুনি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, 3 ডাকাতের মৃত্যু। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনা মহামারীর এই সময়েও নিরুত্তাপ স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রীর অনিয়মিত উপস্থিতি, 2 সচিব ও একান্ত সচিব সহ অনেকে করোনা আক্রান্ত হওয়ায় আটকে আছে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবার গণমাধ্যম বিষয়টি নজরে আনলে নড়ে চড়ে বসেন মন্ত্রী সহ পুরো মন্ত্রণালয়। শুরু হয় ফাইল চালাচালি, কার্যালয়ে আসেন মন্ত্রীও। পরে সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাড়িতে বসেই অনলাইনে সব কাজ সারছেন তারা। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন। শূন্য ফাঁকা করিডোর। করোনার এই দুর্যোগের সময় যেখানে সবচেয়ে বেশি তৎপর থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেখানে এই ছবি বহু কথা বলে। মন্ত্রণালয়ের 2 সচিব করোনার কারণে আইসোলেশনে, আক্রান্ত বহু কর্মকর্তা। তাদের তালিকায় আছেন মন্ত্রীর একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা সহ অনেকে। সচিবালয়ের বাইরে হঠাৎ নানা কর্মসূচিতে যোগ দিলেও গত বেশ কিছুদিন ধরেই মন্ত্রণালয়ে অনিয়মিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবারও দেখা গেল একই চিত্র। তিনি কখন আসবেন কিংবা আসবেন কিনা এমন তথ্য জানা নেই কারো। একটা মন্ত্রী অফিসে বসে থাকলে হয় না, বিভিন্ন জায়গায় ভিজিটে যাইতে হয়। বেলা 11:30টার দিকে খবর আসে মন্ত্রী আসছেন। প্রাণহীন স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে ওঠে সক্রিয়। জমে থাকা ফাইল নিয়ে ছুটোছুটি করতে থাকেন কর্মকর্তারা। গাছে পানি, পরিবেশ সতেজ করার চেষ্টা। অবশেষে দুপুর 12টার আগেই মন্ত্রণালয়ে আসেন তিনি। মন্ত্রণালয়ে তিনি অনিয়মিত এমন প্রশ্নের উত্তরে নীরব মন্ত্রী। পরে দুপুর 12:30টার দিকে তার কক্ষে কথা হয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তার দাবি, ঘরে বসেই দাপ্তরিক সব কাজ সারছেন তিনি। আটকে নেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় নিষ্ক্রিয় থাকার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। আমরা যারা সকলে আছি তাদেরকে সুস্থ থেকেই কাজ করতে হবে। আপনি অসুস্থ হয়ে কাজ করতে পারবেন না। যারা অসুস্থ হয়ে যাচ্ছে তারা 1 মাসে আসতে পারতেছে না। কাজ কিন্তু থেমে নাই, কাজ চলছে। একটা ফাইলও এখনো বাদ নেই, সব ফাইল আপ টু ডেট। অফিস আমাদের বিভিন্ন জায়গায়, এখন এই রুমটাই তো শুধু অফিস নয়, অফিস তো বহু জায়গায় আছে। আমরা বহু জায়গা থেকে কাজ করি, যেখানেই বসবো আমি সেটাই তো অফিস, সেখান থেকেই কাজ হচ্ছে। আমরা কিভাবে এই সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে, এখানে তো আমার কোনো হাত নাই, কারণ সব ইনফেক্টেড হয়ে গেছে। তো কাজেই আমাকে অল্টারনেটিভ ব্যবস্থা করে কাজ করে যেতে হচ্ছে। কাজেই ভুল প্রচারণাটা সঠিক নয়। এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা হয়। এর আগে গত বছরও ডেঙ্গুর প্রকোপের সময় দেশের বাইরে বেড়াতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 39 জনের মৃত্যুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,621 জনে। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ প্রায় 18,000 নমুনা পরীক্ষায় 3,946 জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত হয়েছেন 1,26,600। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। মানুষের রোজকার জীবন আর ভাবনা জগতের বড় একটি অংশ জুড়েই আসন গেড়ে নিয়েছে করোনা ভাইরাস, যা একসময় ছিল ভিনদেশের সংকট, তা গত 3.5 মাস ধরে ভোগাচ্ছে বাংলাদেশকে।
বৃহস্পতিবার জানা গেল গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 39 জন। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে প্রায় 4000 মানুষের দেহে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,586টি এবং পরীক্ষা হয়েছে 17,999টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। মারা যাওয়া 39 জনের মধ্যে 36 জনের বয়সী 40-এর উপরে। তবে এই তথ্যে আতঙ্কিত হয়ে মানসিকভাবে দুর্বল না হতে অনুরোধ করে আরও সচেতন হবার তাগিদ দেওয়া হয়েছে বুলেটিনে। এখনো 100% মাস্ক পরা আমরা নিশ্চিত করতে পারি নাই। মাস্ক পরিধান করতে হবে, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা যেন মানসিকভাবে সবসময় মনোবল দৃঢ় রাখি। ধূমপান থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। অযথা বাইরে ঘোরাঘুরি করা এটাও আমাদের থেকে বিরত থাকতে হবে। নিজেকে পরিসংখ্যানের রেখাচিত্রে স্থান দিতে না চাইলে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করা হয়। বলা হয়, পরিবর্তিত এই বাস্তবতা মাথায় রেখে মনে রাখতে হবে, অপরিষ্কার হাতে কখনোই ধরা যাবে না নাক, মুখ ও চোখ। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। দেশে করোনা সংক্রমণের 110তম দিন। বৈশ্বিক আক্রান্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 17তম এবং মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান 27তম। সবশেষ 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 17,999 জনের। এর মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে 3,946 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,26,606 জনের। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1600 বেশি। গত 20 জুন করোনার সংক্রমণের হারটা বেশি ছিল, সেই দিন ছিল 23.09%। 25 জন আক্রান্তের হার যেটি দাঁড়িয়েছে 21.92% এবং করোনা আক্রান্ত পাওয়া গেছে 3,946 জন। 19 জুন থেকে 25 জুন পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো যে প্রতি 100 জন করোনা আক্রান্তের মধ্যে 40 থেকে 42 জনের মতো সুস্থ হচ্ছে। 8 মার্চ থেকে যদি আমরা 1 জুন পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো যে এই 2 মাসে করোনা রোগী পাওয়া গিয়েছিল 47,153 জন। আর যদি 1 জুন থেকে 25 জুন পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো যে এই 25 দিনে করোনা রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 79,453 জন। 18 মার্চ থেকে 1 জুন পর্যন্ত এই 2 মাসে মৃতের সংখ্যা কিন্তু ছিল 672 জন। আর 25 দিনের মৃতের সংখ্যা বেড়েছে প্রায় 945 জন। 39 জনের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মারা গেছে 61 থেকে 70 বছর বয়সী মানুষ, যাদের সংখ্যা 12 জন এবং 71 থেকে 100 বছরের মধ্যে 8 জন রয়েছে এবং 41 থেকে 50 বছরের মধ্যে রয়েছে 7 জন। অর্থাৎ বয়োবৃদ্ধদের মৃত্যুর হারটা কিন্তু বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বারবার বলছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাদের যে গাইডলাইন সেটি অনুসরণ করলেই কিন্তু মৃতের হারটা কমে আসবে। তাছাড়া কিন্তু মৃতের হার বা আক্রান্তের হারটা দিন দিন বাড়তেই থাকবে। এই ছিল আজকের বিশ্লেষণে। রাজধানীর ভবনে ভবনে এখন ঝুলছে টুলেট। করোনা দুর্যোগে বাড়ি ভাড়া মেটাতে না পেরে শহর ছাড়ছেন অসহায় ভাড়াটিয়ারা। সংশ্লিষ্টরা মনে করেন এ ধারা অব্যাহত থাকলে কঠিন সমস্যার মুখে পড়তে হবে বাড়িওয়ালাদেরই। বাড়ি ভাড়া সমন্বয়ের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। বেলায়েত হোসাইনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর দেয়ালে দেয়ালে আগেও ছিল বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি, তাতে ছিল এ শহরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যুদ্ধ। কিন্তু এবারের টুলেটগুলো যেন জানান দিচ্ছে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের ক্ষোভ, অসহায়ত্ব আর বঞ্চনার প্রতিবাদ। ভাড়াটিয়া ঢাকা থেকে যদি উড়াই দেয় তাহলে বাড়িওয়ালারা ফ্রি থাকলো। যেসব বাড়িতে সর্বোচ্চ একটি টুলেট ছিল সময়ের চাহিদা, এখন সেখানে ঝুলছে 4 থেকে 5টি টুলেট। বাড়িওয়ালারা বলবে যে তোমরা যদি নাই পারো বাবা তাহলে তো তোমাদের চলেই যেতে হবে। ঢাকার অন্যতম আবাসিক এলাকা মোহাম্মদপুর ঘুরে এমন বাড়ি কমই পাওয়া গেছে যেখানে নেই কমপক্ষে 3 থেকে 4টি টুলেট। একই চিত্র ধানমন্ডি, মিরপুর সহ অন্য এলাকাগুলোতেও। ভাড়াটিয়াদের কণ্ঠে যখন নিরুপায়ের আবেদন, তখনও নমনীয় নয় এ শহরের বাড়িওয়ালারা। সামনে দিতে না পারলে তো আমাদের ছেড়ে যেতে হবে। এখনো তারা বলতেছে না যে আপনারা কমাই থাকেন। বাড়িওয়ালা বা এইসব না করোনার জন্য 4 টাকা সবাই ভাড়া দিতে পারে না, 4 টাকা এইভাবে। টুলেট তৈরিতে ব্যস্ততা বেড়েছে দোকানিদেরও। করোনা পরিস্থিতির পর থেকে, যখন দোকান খোলার পর থেকে টুলেটের কাজটা একটু বেশি হয়। মেসে সিট ভাগাভাগি করে থাকা শিক্ষার্থীরাও বিমুখ এখন রাজধানীর প্রতি। এই মুহূর্তে ঢাকায় থেকে আসলে আমাদের খরচ বাড়িয়ে তো লাভ নেই। এই জিম্মি দশা থেকে ভাড়াটিয়াদের উদ্ধার করতে এখনই কঠোর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বাড়ি ভাড়া নিয়ে রিটকারী আইনজীবী। অসাধু বাড়ির মালিক কিছু কিছু যারা আছেন তারা যে বিভিন্ন রকম হয়রানি করতেন,
তাদের এখন রিয়ালাইজ করা দরকার, শত শত লোক কিন্তু ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। ঢাকা উত্তর সিটির মেয়র বলছেন, ভাবা হচ্ছে নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি। যিনি ভাড়া নিচ্ছেন উনি ওইটার উপরে ওনার পুরো পরিবার চলছে, আবার যিনি ভাড়া দিচ্ছে ওনাদের চাকরি যদি চলে যায় উনিও বা কোনখান থেকে দিবে। রাজধানী ঢাকায় টুলেটের এই সমাহার যেন স্পষ্টই এমন আরেকটি তাগিদ। ভাড়াটিয়ারা মনে করেন, এখনও যদি বাড়িওয়ালাদের উপলব্ধি তৈরি না হয়, বাড়ি ভাড়াকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে না আসা হয়, তাহলে বাড়িওয়ালাদের জন্য সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনার এই দুঃসময়ে যখন জীবিকা যুদ্ধ ক্রমেই কঠিন হয়ে উঠছে, তখন শিক্ষার্থীদের বেতন ফি জমা দিতে অভিভাবকদের চাপ দিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। সাথে যোগ হয়েছে বাড়তি ফি দিয়ে আগামী মাসের শুরুতে নতুন সেশনে ভর্তির জটিলতা। এ অবস্থায় শিক্ষার্থীদের বেতন 50% কমানোর দাবি অভিভাবকদের, কিন্তু পুরো ফি আদায়ে নিজেদের অবস্থানে অচল অধিকাংশ স্কুল। বিষয়টি নিয়ে কোনো কিছুই ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট। চারদিকে দুঃসময় এক, জীবনের পাশাপাশি জীবিকার জন্য লড়াই বাড়ছে, সংকুচিত হয়ে আসছে অনেকেরই নিয়মিত আয়ের উৎস। 17 মার্চ থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষা নেই, অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে অভিভাবকদের চাপ দেওয়া হচ্ছে গত 4 মাসের বকেয়া বেতন ফি পরিশোধের। কয়েকটি স্কুল এর মধ্যে এপ্রিল, মে ও জুন মাসের ফি অর্ধেক করার ঘোষণা দিলেও অধিকাংশ স্কুলই পুরো বেতন না দিলে শিক্ষা কার্যক্রম বন্ধের হুমকি দিচ্ছে। অপারগ অভিভাবকরা ফি কমানোর দাবিতে করোনার মধ্যেই নানা কর্মসূচি পালন করছে। একাধিকবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। প্যারেন্টস ফোরাম তাদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেও চিঠি দিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছেন। এই পরিস্থিতিতে প্যারেন্টসরা স্থিতি উদ্বিগ্ন। করোনার সময় যখন স্কুল বন্ধ তখন টিউশন ফিতে 50% ছাড়। আর দ্বিতীয় দাবি হলো সামনের বছর জুলাই মাস থেকে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই সময়ে যাতে টিউশন ফিতে নতুন কোনো কিছু যোগ করা না হয়। এ নিয়ে সরাসরি কথা বলতে রাজি নয় স্কুল কর্তৃপক্ষ। ইমেলে দেয়া জবাবে ডিপিএস কর্তৃপক্ষ কিস্তিতে ফি জমা দেওয়ার সুযোগের কথা বলছে। পুরো বেতন পরিশোধের অবস্থানে অটল অন্য স্কুলগুলো। এখন ওদের সময় হচ্ছে প্রমোট করে দেব উপরের ক্লাসে। 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। কর্তৃপক্ষ ওনাদেরকে বলেছে যারা যারা কষ্টে আছেন তারা যেন ব্যক্তিগতভাবে আবেদন করেন, ওনারা এটার জন্য হয়তো রিশিডিউল করে দিবে, সময়টা বাড়িয়ে দিবে। এ বিষয়ে কথা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কেউ বক্তব্য জানাতে রাজি হননি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনার প্রায় 6.5 মাস পর দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এই নির্দেশ দেন। সময় সংবাদের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার 131 কোটি টাকা আত্মসাৎ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা এমএসআর, ভারী মেশিন ও সামগ্রী কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে 2019 সালের 12 ডিসেম্বর 14টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব। অনুসন্ধানে দেখা যায় স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে কতিপয় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রচলিত বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে এমএসআর, ভারী যন্ত্রপাতি, সেবা ইত্যাদি ক্রয় করে থাকে। এমনকি কোনো ক্ষেত্রে মালামাল সরবরাহ না নিয়েও বিল পরিশোধের ঘটনা ঘটে। এক্ষেত্রে অসাধু ঠিকাদারগণ সিন্ডিকেট গঠন করে এ ধরনের টেন্ডারে অংশগ্রহণ করে। এ ধরনের দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যক্রম প্রতিরোধ কল্পে এখানে সংযুক্ত তালিকায় বর্ণিত ঠিকাদারি প্রতিষ্ঠান সহ উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণকে কালো তালিকাভুক্ত করা প্রয়োজন মর্মে দুর্নীতি দমন কমিশন মনে করে। এর 178 দিন পর চলতি মাসের 6 তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন। দুর্নীতি দমন কমিশন এর অভিমতের আলোকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণের বিষয়ে দুদকের সুপারিশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্বাক্ষরিত হাসান মাহমুদ, উপসচিব, ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য সেবা বিভাগ।
সময় সংবাদের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে 131 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 9টি মামলা রয়েছে। 2018 ও 19 সালে মামলাগুলো করে দুদক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। অন্ধকারে কালো বিড়াল না খুঁজে সংক্রমণ ঠেকাতে এখন থেকেই সুস্থ স্বাস্থ্য ব্যবস্থাপনা শুরু করতে হবে বলে পরামর্শ দিয়েছেন সদ্য করোনামুক্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে গণস্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সভায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনারা যে এতজনে দোয়া করেছেন প্রত্যেক ঘাটের দেশে অকল্পনীয়, মানুষ যে একজন মানুষটা এত ভালোবাসতে পারে এই যুদ্ধের পরেই দেখলাম কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। তারা কোনো কিছু এটা নিয়ে করোনা সমস্যাটা কিভাবে সমাধান করবে তাদের চিন্তার মধ্যে থাকে। এখনো তো মূল প্রবাহটা আসবে এই মাসে বা পরের মাসে, যখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। সেই জন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। সরকার নিজের ব্যর্থতা ঢাকতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভিডিও বার্তায় দেশের সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন তিনি। কিট অপ্রতুলতার কথা বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করোনা পরীক্ষার হার কমিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। করোনায় প্রকৃত তথ্য গুম করছে গুমখুনারি সরকার। মৃত আক্রান্তের সঠিক চিত্র লুকিয়ে রাখতে ক্ষমতাসীনরা। পরীক্ষার হার কমিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এবং কিটের অপ্রতুলতার কথা বলা হচ্ছে, এবং এটার পেছনেও একটা সিন্ডিকেট কাজ করছে। করোনা সিচুয়েশন এরকম হওয়ার পরেও ইলেকট্রিসিটির বিলে আপনার ভৌতিক বিল তৈরি করা হচ্ছে, এবং এই বিষয়টার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের সামনে যে ভয়ঙ্কর রকম অর্থনৈতিক বিপর্যয় আসছে তাকে মোকাবেলা করা, তার জন্য যে সরকারের যে আন্তরিকতা প্রয়োজন ছিল সে আন্তরিকতা তারা দেখাতে পারেনি। করোনা সংকটের এ সময়ে বিএনপিকে সরকারের সমালোচনা আর রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তাঁর সরকারি বাসভবনে তিনি বলেন, বিএনপির ঢালাও অভিযোগ চিকিৎসকদের নিরুৎসাহিত করছে। মহাসচিব সরকারের বিরুদ্ধে বরাবরের মতো বিরূপ সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ এনেছে। আমরা তাকে স্পষ্টভাবে বলতে চাই, এ সংকটকালে সরকার তো কোনো রাজনীতি করছে না, এমনকি আওয়ামী লীগও এ সময়ে কোনো রাজনৈতিক কার্যক্রম করছে না। এখন রাজনীতি হচ্ছে করোনা সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। বক্তৃতা বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা করা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই। তারা অসহায় মানুষ থেকে যোজন যোজন দূরে অবস্থান করে। সংবাদে আরো থাকছে, নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সুমাইয়া হত্যা মামলার মূল আসামি স্বামী ও শ্বশুর গ্রেফতার। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন। ফেনীতে মহাসড়কের পাশের দোকান লুটে বাধা দেয়ায় এক নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। এলাকাবাসী মসজিদে মাইকে জানালেন, গণপিটুনি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় ডাকাত দলের 3 সদস্য। গুলিবিদ্ধ অবস্থায় আটক করে একজনকে ভর্তি করা হয়েছে ফেনী সদর হাসপাতালে। আতঙ্কিত এলাকাবাসী ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। ডাকাতের হাতে প্রাণ যাওয়া নৈশ প্রহরী আব্দুল মান্নানের স্বজনের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ। চারপাশে উৎসুক জনতার ভিড়। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের আজানের কিছু আগে ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে হানা দেয় একদল ডাকাত। দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় বাধা দেয় বাজারের নৈশ প্রহরী মান্নান ও রফিকুল। তাদের দুজনেরই হাত পা বেঁধে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় মান্নানকে। পাশেই পড়েছিল রফিকুল। আমার বান খুলছে, ওনার বান খুলতে গেছে, আর উনি সারে চাইছে, দেখবে ওনার নিঃশ্বাস নেই। স্থানীয়রা জানতে পেরে মসজিদের মাইকে জানালে ছুটে আসে স্থানীয় জনতা সহ টহল পুলিশের টিম। গণপিটুনিতে মারা যায় এক ডাকাত। এ সময় পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ। ঘটনাস্থলে নিহত হয় আরো একজন। গুলিবিদ্ধ হয় তাদের আরো 2 সদস্য। ট্রাক আছে, ট্রাকের মধ্যে আমার 20-25-30 বস্তা মাল আছে, মাল বাইরে পড়ে আছে, ভিতরে আমার কাঁচ ভাঙ্গি টাকা নিয়ে গেছে প্রায় 80,000 টাকা। আমরা এলাকার লোকজনের মাইকে বলি ফাতরে নামি তখন ডাকাত ধরে ফাতরে আর কি। সুষ্ঠু তদন্ত সঠিক বিচার না হলে তো আমাদের
সবসময় আতঙ্কিত থাকবো। আটক ডাকাত সদস্যের চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানে মারা যায় আরও একজন। অপরজনকে পাঠানো হয় ফেনী সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ডাকাতি সরঞ্জাম সহ একটি ট্রাক জব্দ করা হয়। এরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এই এলাকা পুরোটা ঘেরাও করে জখমপ্রাপ্ত অবস্থায় একজন ডাকাতকে উদ্ধার করি, আর 3 জন ডাকাতকে নিয়ে আমরা যাইতে থাকি। পথের মধ্যে আমাদের সাথে ডাকাত নিয়ে ছিনাই নেওয়ার জন্য সংঘর্ষে লিপ্ত হলে এখানে আরও 2 জন ডাকাত গুলিবিদ্ধ হয়। এই মতো অবস্থায় 3 জনকেই মেডিকেলে প্রেরণ করা হয়। 2 জন ডাকাত মারা যায়, আরেকজন ডাকাতকে আমরা ফেনী সদরে প্রেরণ করলে পথের মধ্যে সে মারা যায়। পুলিশ বলছে ডাকাতির এই ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 7 সদস্য জড়িত ছিলেন, যাদের 3 জনের পরিচয় পাওয়া গিয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার, শোকাহত এলাকাবাসীও। নিহত মান্নানের পরিবারকে সহায়তার দাবি সবার। আতিয়ার সজলের আরও একটি রিপোর্ট। নৈশপ্রহরী আব্দুল মান্নানের পরিবারে নেমেছে ঘোর অন্ধকার। অচেনা সংখ্যায় মলিন প্রতিটি মুখ, কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা পরিবার। 3 মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে চিন্তিত স্ত্রী রহিমা বিবি। সন্তানরাও শুধু বাবা নয়, হারিয়েছে তাদের ভবিষ্যৎ বেড়ে ওঠার স্বাভাবিক অবলম্বনটুকুও। আমার কোনো ভাই নেই যে দেখবে আমাদের। এমন অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান এলাকাবাসী। ইতোমধ্যে আশ্বাস মিলেছে বাজার কমিটির কাছ থেকে। ফ্যামিলি চলতে ওনার উপরে নির্ভর আছিল। আমরা বাজার ব্যবসায়ী যারা আছি সবাই মিলে তাদের ফ্যামিলির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোনো কিছু দেওয়ার জন্য। সরকারের কাছ থেকে আমরা অনুরোধ জানাই যে ওনার পরিবারের জন্য যেন কিছু করে। 1 যুগেরও বেশি সময় ধরে ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে প্রহরীর কাজ করছিলেন আব্দুল মান্নান। স্বজনরা জানান, নিহতের বড় মেয়ে নুসরাত 9ম শ্রেণীর শিক্ষার্থী, মেজ মেয়ে সাবিনা 5ম শ্রেণী ও ছোট মেয়ে সানজিদা মাত্র 1ম শ্রেণীতে অধ্যয়নরত। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নেশার টাকা জোগাড় করতেই 50 লাখ টাকার চোরাই ঘড়ি মাত্র 1800 টাকায় বিক্রি করে চোরচক্র। রাজধানীর বারিধারায় গেল 9 জুন গ্রিল কেটে চুরির পর এমন জলের দামে ঘড়ি বিক্রি করে দেয় চোর। থানায় মামলা দায়েরের পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। বারিধারার পার্ক রোডের অভিজাত এক ফ্ল্যাট। 9 জুন ভোরে 6তলা এই বাড়ির নিচতলায় গ্রিল কেটে ঘটে চুরির ঘটনা। নিরাপত্তার ক্যামেরার ফুটেজে দেখা যায়, চুরি করার সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে পাশের খালি জায়গা দিয়ে পালিয়ে যায় চোর। নিয়ে যায় কোটি টাকা দামের একটি ঘড়ি সহ মোট 5টি ঘড়ি এবং 2টি সেলফোন। সব মিলিয়ে খোয়া যায় 1.5 কোটি টাকার মালামাল। ঘটনার পর 23 জুন গুলশান থানায় মামলা দায়ের হয়। সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করে পুলিশ, তবে নিশ্চিত হওয়া যাচ্ছিল না তার পরিচয়। পরবর্তীতে বিভিন্ন সোর্সের মাধ্যমে চোরের বোনকে আটক করা হয়। বোনের দেওয়া তথ্যে উত্তরকাণ্ড থেকে আটক করা হয় অভিযুক্ত মিজানকে। এরপর তার দেওয়া তথ্যে আটক হয় আরো 2 জন। উদ্ধার হয় 3টি ঘড়ি, 2টি মোবাইল ফোন ও নগদ 1,03,000 টাকা। তবে পাওয়া যায়নি 2টি ঘড়ি, যার মধ্যে একটি ঘড়িতে সোনা থাকায় সেটি 1,03,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। আর নেশার টাকা জোগাড় করতে 50 লাখ টাকার ঘড়ি বিক্রি করে দেওয়া হয় মাত্র 1800 টাকায়। আমাদের যে প্রধান আসামি মিজান, মাঝে মধ্যে সে নেশা করে এবং নেশা করার জন্যই সে যে ভাটারা এলাকা ফাঁসের এখানে সে মাঝে মধ্যে আসে এবং তার যে একটা সিন্ডিকেট আছে, তার যে সহযোগী, তারা একসাথেই নেশা করে। বর্তমান পরিস্থিতিতে মাদকাসক্ত যুবকরা ছিচকে ছিনতাই ডাকাতির বদলে এই ধরনের অপরাধ বেশি করছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। ইনশাআল্লাহ কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবই। আমরা আগের থেকে আরো বেশি ক্যাপাবেল, আরো বেশি যে সক্ষম, আমরা আরো বেশি অ্যালার্ট এবং সতর্ক রয়েছে। গ্রেফতার মিজানের বিরুদ্ধে এর আগেও চুরির মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গৃহবধূ সুমাইয়া হত্যা মামলার মূল আসামি সাবি মোস্তাক ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলার সব আসামি গ্রেফতার হলো। জিজ্ঞাসাবাদ শেষে তাদের 2 জনকে আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ। দ্রুত সময়ে আসামিদের শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। বিস্তারিত রিপোর্টে।
সুমাইয়া হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে। প্রেস ব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার জানান, প্রধান দুই অভিযুক্তকে ধরতে অভিযান চালায় ডিবি সহ পুলিশের 8টি দল। প্রযুক্তির সহায়তা নিয়ে বগুড়ার নন্দীগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি মোস্তাককে। এদিন সকালেই রাজশাহীর বাঘা থেকে গ্রেপ্তার হন বাবা জাকির হোসেন। স্বামী এবং তার শ্বশুর দুইজন বাকি ছিল, সেই দুইজনকে আমরা নিরবিচ্ছিন্নভাবেই 48 ঘন্টা অভিযান চালিয়েছি। আমার 8টা টিম কাজ করেছে এখানে। আমরা মনে করছি যে এই গুরুত্বপূর্ণ মামলার সঠিক তদন্ত করে আমরা এর বিচারের ব্যবস্থা করব। মূল অভিযুক্ত সহ সব আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করলেও দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। আমি খুশি হয়েছি আজকে ওদের গ্রেপ্তারের কথা শুনে, 4 জনেরই। আমি তাদের বিচার চাই, সঠিক বিচার চাই। প্রভাবশালী মহল যেন এখন থেকে প্রভাব বিস্তার করে যেন মামলাটাকে অন্যদিকে না ঘুরিয়ে দেয়। গত 22 জুন নাটোরে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী সুমাইয়ার লাশ। স্বামীর ইচ্ছা অনুযায়ী পড়াশোনা ছেড়ে সংসারী না হওয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে মামলা করে সুমাইয়ার পরিবার। সময় সংবাদ, নাটোর। এদিকে সুমাইয়ার হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে এই দাবি করেন। রাজু ভাস্কর্যের সামনে এ সময় শিক্ষার্থীরা দাবি করেন সুমাইয়াকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। সুমাইয়া খাতুনকে হত্যার অভিযোগে নাটোর সদর থানায় গত সোমবার সুমাইয়ার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সময় সংবাদে আরও থাকছে, কোরবানির ঈদে ভারতীয় গরু আমদানি বন্ধে সরকারি নিষেধাজ্ঞায় আস্থা নেই দেশীয় খামারিদের। বগুড়ায় পশুর হাটে উপচে পড়া ভিড়, বালাই নেই স্বাস্থ্যবিধির। সিলেটে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে 10 দিন, আর ফলাফল পেতে দেরি হচ্ছে আরও বেশি। 2টি ল্যাব দিয়ে বিভাগের 4 জেলার নমুনা পরীক্ষা করতে গিয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ জটের। ল্যাবের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা আবু সাইদ আব্দুল্লাহ চৌধুরী। করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য দেওয়ার 10 দিনেও আসেনি তার ফলাফল। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমার মতো একজন মুক্তিযোদ্ধাকে বলল এভাবে যে, আঙ্কেল আপনারা তো যুদ্ধ করলেন, দেখেন আজকে এই অবস্থা। মুক্তিযোদ্ধা তার রেজাল্ট না নিয়েই সে মারা গেল। নমুনার ফলাফল আসতে বিলম্বে কারো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আবার কারো হাসপাতালে এসে নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে 10 থেকে 12 দিন। আজকে 13 দিন পর আমার রিপোর্ট ঢাকা থেকে এসেছে, আমি নেগেটিভ। আমরা 11 দিন হয়েছে আমাদের রোগীর সমস্যা নিয়ে, কিন্তু সিরিয়াল এর ভিতরে আসছি, সিরিয়াল পাই নাই। নমুনার সংখ্যা বেশি হওয়ায় ঢাকায় পাঠানোর কারণে ফলাফল পেতে দেরি হয় বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। আর এই সমস্যা সমাধানে আরও ল্যাব স্থাপনের বিকল্প নেই বলে জানালেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা। যেমন একটা পজিটিভ পেশেন্ট যখন নেগেটিভ হয়ে যাচ্ছে আমরা জানতে পারছি না, অনেক দেরিতে জানছি। আবার অনেক সময় পজিটিভ হতে হতেই সে 10 দিন 12 দিন পের হয়ে যাচ্ছে, যার জন্য সে এই সময় সে হয়তোবা সে সেরকম আইসোলেশনে মেনটেন করছে না। আরও 3টা ল্যাব যদি হয় সিলেটে, তাহলে সাফিসিয়েন্ট স্যাম্পল পরীক্ষা করা যাবে প্রত্যেক দিন, এবং এতে করে একটা স্বস্তি আসবে। সিলেটে প্রতিদিন গড়ে 700 থেকে 800 নমুনা সংগ্রহ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রতিদিন গড়ে 300-র মতো নমুনা পরীক্ষা করা হয়। বাকি নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসন সহ 8 দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বাসদ। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাসদ নেতাকর্মীদের সড়ক অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশ বাধা দিলেও তারা কর্মসূচি চালিয়ে যান। এ সময় বক্তারা বলেন, পিসিআর ল্যাবের স্বল্পতা, করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা সহ চিকিৎসায় নানা জটিলতার কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগী পরমানের জন্য একটা করোনার অ্যাম্বুলেন্স নাই এখানে, একবারে পুরোপুরি চিকিৎসা বলতে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা ল্যাব চাই, আমরা চিকিৎসা চাই, আমরা অক্সিজেন চাই। বিনা চিকিৎসায়, বিনা পরীক্ষা
চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকাকে রেড জোন ঘোষণা হলেও নিয়ম না মেনে অবাধে চলাচল করছেন সাধারণ মানুষ। এই বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যোগ দেব তার সঙ্গে। পার্থ। ধন্যবাদ এমদাদ। আমরা এখন আছি চট্টগ্রামের জামাল খান এলাকায়। নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 10টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। এই রেড জোন কিন্তু 10টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড হচ্ছে নগরীর এই জামাল খান ওয়ার্ড। সেই সাথেই জামাল খান ওয়ার্ডের পার্শ্ববর্তী যে দেয়ানবাজার ওয়ার্ড রয়েছে সেটিও রেড জোনকৃত ওয়ার্ড। এছাড়া নগরীর যে চকবাজার ওয়ার্ড রয়েছে পার্শ্ববর্তী সেটিও কিন্তু রেড জোনকৃত ওয়ার্ড। কিন্তু শুধু নামে আমরা দেখছি রেড জোন, কিন্তু বাস্তবে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আমরা দেখছি অন্যান্য স্বাভাবিক সময়ে যেভাবে মানুষজন চলাফেরা করত বর্তমানে সেভাবেই কিন্তু মানুষজন চলাফেরা করছে। কোথাও কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করেই সবাই কিন্তু আড্ডা দিচ্ছে, ঘুরছে, বাজার বসছে, সব কিছুই হচ্ছে। শুধু বিকেলের পর 4টার পর থেকে মানুষ দোকানপাট যখন বন্ধ হয়ে আসে তখনই কিন্তু মানুষের আনাগোনা কিছুটা কমে আসে। তো এখানকার যারা এলাকার সাধারণ মানুষজন রয়েছে তারা একটু অভিযোগ করে বলেছেন আসলে সকালে যে ভিড়গুলো থাকে তখন করোনা ছড়ানোর বা সংক্রমণের হার অনেক বেশি থাকে। রেড জোন ঘোষণা করা হলেও কিন্তু বাস্তবে কখন লকডাউন দেওয়া হবে, কখন করোনা নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে অনেকটাই সন্দিহান এই এলাকার সাধারণ মানুষজন। তবে আমরা জানি চট্টগ্রামের যে 10টি ওয়ার্ডকে রেড জোন করা হয়েছে তার মধ্যে একটি ওয়ার্ড উত্তর কাট্টলি ওয়ার্ডটিকে লকডাউন করা হয়েছে, সেখানে লকডাউন চলছে। সেই জায়গার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা একটু অভিযোগ করেছিল লকডাউন করা হলেও কিন্তু যে এলাকার কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তাদের ঘরে পৌঁছে দেওয়ার কথা ছিল সেগুলো তারা পাচ্ছে না। সেই কারণে তাদেরকে অনেকটা বাধ্য হয়েই ঘর থেকে বের হয়ে আসতে হচ্ছে, এমনটি তারা অভিযোগ করেছিল। কিন্তু আমরা আসলে যে পার্শ্ববর্তী ওয়ার্ডগুলো রয়েছে সেই উত্তর কাট্টলি ওয়ার্ড ছাড়া অন্যান্য নগরীর যে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলোকে রেড জোন ঘোষণা করা হয়েছে মূলত সেই ওয়ার্ডগুলোতে আমরা যে দেখছি মানুষজন অযথা ঘোরাফেরা করছে। অনেক জায়গায় আমরা দেখেছি সামাজিক দূরত্ব মেনে চলে যেভাবে চলার কথা রয়েছে সেই নিয়মটাও কিন্তু অনেক ক্ষেত্রে মানছে না। আর রেড জোন কিন্তু ওয়ার্ডগুলোতে কখন লকডাউন ঘোষণা করা হবে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই কারো কাছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামাল খান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। এমদাদ। অতীতে ঘোষণা দিয়েও কোরবানির ঈদে ভারতীয় গরু আসা ঠেকাতে পারেনি সরকার। এবারও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও আস্থা রাখতে পারছেন না দেশীয় খামারিরা। তাদের দাবি করোনায় পশু বিক্রি কমায় বাড়বে লোকসান। আর বাজার বিশ্লেষকরা বলছেন সংকটে অভ্যন্তরীণ বিনিয়োগ ঝুঁকিমুক্ত রাখার স্বার্থেই কঠোর নজরদারি দরকার সীমান্তে। জুবাইর ফয়সালের রিপোর্ট। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে ধারাবাহিকভাবে গরু রপ্তানি কমিয়েছে ভারত। আর এতেই বড় সড় পরিবর্তন আসে দেশীয় খামার ব্যবস্থায়। 2016 সালের পর থেকে এ খাতে বিনিয়োগ হয়েছে আগের বছরগুলোর তুলনায় দ্বিগুণেরও বেশি। 2019 সালে প্রথমবারের মতো কোরবানিতে ভারত থেকে গরু আসায় নিষেধাজ্ঞা দেয় সরকার। তারপরও ঠেকানো যায়নি চোরা কারবারি। খামারিদের লোকসান ঠেকাতে এবারটাই আরও কঠোর সরকার। যাতে দেশীয় পশু ন্যায্য দাম নিশ্চিত করা যায়, যার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনো বিট খাটালের মাধ্যমে কোনো পশু বাংলাদেশে ঢোকার সুযোগ এই বছর থাকছে না। যদিও এ সিদ্ধান্তের ওপর তেমন ভরসা করতে পারছেন না খামারিরা। করোনা সংকট বিবেচনায় লগ্নি করা অর্থের সুরক্ষা চান তারা। বারবার বর্ডার খোলা হবে না এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আশ্বাস দিয়ে শেষ সময়ে যে বর্ডারটা ওপেন করে দেওয়া হয়, এইবার যদি এই কাজটা না করা হয় আমরা কিছুটা সাস্টেন করার সুযোগ পাবো। সরকারিভাবে আমদানি না হলেও কিছু কিছু চোরাই পথ আছে যে গরু ঢুকে পড়ে, সেই সব চোরাই পথগুলো আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। বাজার বিশ্লেষকরা মনে করেন কোরবানি কেন্দ্রিক চাহিদা পূরণে দেশীয় খামারগুলোই এখন স্বয়ংসম্পূর্ণ। বাণিজ্যিক সুবিধার প্রশ্নে আমি মনে করি ভারত থেকে গরু এনে আমাদের এই সমস্ত গরুর ব্যবসায়ীদের অসুবিধায় ফেলা, তাদের ক্ষতিগ্রস্ত করা, যেটা আগের বছরে হয়েছিল সেটা যৌক্তিক নয়। সরকারি হিসেবে গেল বছর সারা দেশে ৪৫ লাখ গরু কোরবানি হয়েছে। সংকটময় পরিস্থিতিতে এবার তা কমে ৩০ লাখে দাঁড়াতে পারে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কোরবানির পশুর হাটে মানুষের ঢল নেমেছে। পুরো দমে বেচাকেনা চললেও বেশিরভাগ ক্রেতা বিক্রেতাই মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারিভাবেও নেই কোনো বিধি নিষেধ। এই অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সচেতন মহলের। বগুড়া থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। বগুড়ায় করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বগতিতে, ঘোষণা করা হয়েছে রেড জোন, তখন হাট বাজারগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্য সতর্কতা। বৃহস্পতিবার দুপচাচিয়া ধাপের হাটে গরু ও ছাগলের জমজমাট হাটে ছিল না কোনো শারীরিক দূরত্ব, মাস্ক পরার বাধ্যবাধকতা।
পশু ক্রেতা বিক্রেতারাও বলছেন দীর্ঘদিন কাজকর্ম না থাকায় বাধ্য হয়ে তারা হাটে আসছেন গরু ছাগল বেচাকিনা করতে। কতদিন ঘরে বসে থাকা যায় কোন, এখন এর ভিতরে বেচা কিনা বা হয়তো ব্যবসা বাণিজ্য কিছু করা লাগবে। মাছ ছাড়াচ্ছি, হ্যাঁ ঘুরে ছাড়াচ্ছি, যতটুকু পারি সেফ হয়ে চলি। বেচা কেনা ঠিকতে পারছে না, হ্যাঁ, আর গরুর দাম মোটামুটি 25% দাম কম আছে। ইজারাদার বলছেন দীর্ঘদিন তারা লোকসান দিয়েছেন হাটটিতে, এখন যদি হাট চালানো না পারেন তবে পথে বসবেন তারা। এছাড়া সরকারিভাবে তাদের হাট চালানোর ব্যাপারে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। করোনা ভাইরাসের কারণে আমাদের 10টা হাট নষ্ট হয়ে গেছে। হাটে গরু কিনতে আসা সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভবপর হয় না, কোনো বিধিনিষেধ আমাদের উপর আরোপ করে না। জেলা প্রশাসক জানান স্বাস্থ্যবিধি মেনে সব হাট চালানোর কথা বলা হয়েছে। এখানে হাট বাজার তো সীমিত পরিসরে সব চলবে, এখানে কোনো কোথাও বন্ধ নাই, স্বাস্থ্যবিধি মেনে সব চলতে পারবে। বগুড়ার দুপচাচিয়া ধাপের হাটে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে বসে কুরবানির পশুর হাট। প্রায় 50 থেকে 60 হাজার গরুর আমদানি হয় এই হাটে এবং বেচা কিনা হয় প্রায় 30 থেকে 40 হাজার গরু এবং ছাগল। বগুড়ার ধাপের হাট থেকে মাজিদুর রহমান, সময় সংবাদ। আমের ভরা মৌসুমে চলছে জমজমাট বিকিকিনি। করোনা সতর্কতায় এবছর বেশ জনপ্রিয় হয়েছে অনলাইনে আম বাণিজ্য। সে সুযোগে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অনভিজ্ঞ উদ্যোক্তা আর লোক ঠকানো প্রতিষ্ঠান। তবে অনেক প্রতিষ্ঠান মোবাইল অ্যাপস ও ব্লগিংয়ের মাধ্যমে নিয়ম মেনেই করছে ব্যবসা। বিশ্লেষকদের মতে অনলাইন প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার ঘুরে দাঁড়াতে পারে ক্ষুদ্র শিল্প। জেলা প্রশাসন জানায় উদ্যোক্তাদের নিয়ম মানাতে বাড়ানো হয়েছে তদারকি। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল্লাহ হাসানের রিপোর্ট। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনার কারণে এবছর আম ব্যাপারীদের উপস্থিতি কম, ফলে এখনও বাগানগুলোতে মজুদ খিরসাপাত, ল্যাংড়া সহ হরেক জাতের আম। এসব আম বিক্রিতে জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম। আর সুযোগে মাথা চাড়া দিয়ে উঠেছে অনভিজ্ঞ ও অসাধু উদ্যোক্তারা। তাদের চটকদার প্রলোভনে প্রলুব্ধ হয়ে ভোক্তারা কিনছেন আকারে ছোট, অপুষ্ট ও পচা আম। ছবিতে তারা যা দেখিয়েছে এবং আমি যা পেয়েছি তার ভিতর অনেক পার্থক্য রয়েছে। আমের প্যাকেজিংটা এত খারাপ এবং আমগুলো এত খারাপ দিয়েছে যে আসলে আমি খুবই কষ্ট পেয়েছি আমগুলো দেখে। অবশ্য ভেজালের ভিড়ে গড়ে উঠেছে কিছু ভালো প্রতিষ্ঠানও। তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করছে মানসম্পন্ন আম। এই যে ম্যাঙ্গো ই কমার্স অ্যাপ, যেটা বাংলাদেশে একেবারে প্রথম নতুন, এখানে গিয়ে সাধারণ মানুষ তারা পছন্দ মতন আমগুলো দেখে নিতে পারছে। কিউসির ভিতরে থাকে ছোট আম, ক্যাট আম, দাগি ধরা, তারপরে শিলা, তারপরে পচা, এগুলো সম্পূর্ণ বেছে দুই ক্যাটাগরি আমরা প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এই দুই ক্যাটাগরি আমটা আমরা সাইজ ডিফারেন্ট করি। ভোক্তা যাতে তার পছন্দসই পণ্যটি হাতে পান সেটি নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে রাখার আহ্বান জানান বাজার বিশেষজ্ঞ ও ফল গবেষকরা। অনলাইনে এই যোগাযোগটি আমাদের ক্ষুদ্র কারবারিরা শুরু করেছে, এটিকে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে পরে বাংলাদেশের চিত্রটা কিন্তু অতটা খারাপ হবে না। প্রশাসন থেকে একটু মনিটরিং থাকে, যারা অনলাইনে পাঠাইতেছে তাদের একটু মনিটরিং থাকে, সঠিক জিনিস পাঠাচ্ছে কিনা বা স্বাস্থ্যবিধি মেনে তারা পাঠাচ্ছে কিনা। আর ভোক্তার অধিকার নিশ্চিতে নজরদারি বাড়ানোর কথা জানায় জেলা প্রশাসন। তাদের উপর মনিটরিংটা বাড়ানোর জন্য আমরা বাড়িয়ে দেব, তবে দুই একটা অভিযোগ যদি কেউ করে থাকেন তাহলে আমাদের জন্য কাজ করা খুব সুবিধা হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় 4,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2200 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। করোনা দুর্যোগে সাগরে 65 দিন মাছ ধরা বন্ধের কারণে দুশ্চিন্তায় কক্সবাজারের 1.5 লক্ষাধিক জেলে। নিবন্ধিত 48,000 জেলে খাদ্য সহায়তার আওতায় আসলেও বাকিরা পান না কোনো সরকারি সহায়তা। সংশ্লিষ্টদের দাবি করোনা পরিস্থিতিতে অনিবন্ধিত জেলেদেরও সরকারি সহায়তা দেয়া হোক। অবশ্য অনিবন্ধিত জেলেদেরও সহযোগিতার জন্য সরকারের কাছে চাহিদা প্রেরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানবো সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। সাগরে 65 দিন মাছ শিকার বন্ধ, তাই কক্সবাজার উপকূলে শত শত মাছ ধরার ট্রলার নোঙর করা, আর এসব ট্রলারে বসে অলস সময় পার করছেন জেলেরা। তার উপর করোনা পরিস্থিতি, সব মিলিয়ে সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। অনেকে নিবন্ধিত জেলে নন, তাই পান না সরকারি খাদ্য সহায়তা। আবার যাদের জেলে কার্ড রয়েছে তাদের অনেকের অভিযোগ খাদ্য সহায়তা পাচ্ছেন না। তার উপর নতুন করে যুক্ত হয়েছে করোনা পরিস্থিতি। 16 বছরের মধ্যে কোনো জেলে কার্ড পাইনি। গত বছরও পাইনি, এবছরও পাবো কিনা সেটা আমি জানি না। মাঝি অথবা কোনো স্টাফ 10 কেজি চাউল পেয়েছে অথবা
সরকারের থেকে 10টা টাকা পেয়েছি, এটা আমি কোনো সময় শুনি নাই। নিবন্ধিত না হওয়ায় জেলার প্রায় 1.5 লক্ষাধিক জেলে সরকারি খাদ্য সহায়তা পান না বলে দাবি মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের এ নেতার। একদিকে করোনা, আরেকদিকে 65 দিন বন্ধ, সব মিলে জেলেদের হাহাকার সৃষ্টি হবে। অবশ্য জেলা প্রশাসক জানালেন, অনিবন্ধিত জেলেরাও যাতে সরকারি সহায়তা পায় তার জন্য সরকারের কাছে চাহিদাপত্র পাঠানো হবে। গত বছর আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছিলাম, এবারও আমাদের সে চেষ্টা অব্যাহত থাকবে, কিন্তু সরকারের কাছে আমরা পুরো চাহিদা দিয়ে রাখবো যাতে তাদেরকেও সহযোগিতা করে। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 10,000-এর বেশি। এসব ট্রলারে 2 লক্ষাধিক জেলে সাগরে মাছ শিকার করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লালমনিরহাটের সীমান্তে এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে পাটগ্রাম সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায় কাঁটাতার টোপকে ভারত থেকে গরু আনতে যান মিজানুর রহমান নামের এক বাংলাদেশি। এ সময় ভারতের চুয়াঙ্গার খাতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। মিজানুরের মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 21 দিন কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বুধবার এ আদেশ দিয়ে লক্ষ্মীপুর 2 আসনের এমপিকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট একটি কোম্পানির মালিককে 2000 দিনার জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দেয়া হয়। আরব টাইমসের খবরে আরও বলা হয়, মানব পাচার, অবৈধ ভিসা বিক্রি ও অর্থ পাচারের অভিযোগে এরই মধ্যে পাপুল ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দের সুপারিশ করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দুদকের সুপারিশের 6.5 মাস পর 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য অধিদপ্তর। মহামারীর দুঃসময়ে হর্তাকর্তাহীন মন্ত্রণালয়। করোনায় আরও 39 জনের মৃত্যু। সর্বোচ্চ প্রায় 18,000 নমুনা পরীক্ষায় শনাক্ত 3,946 জন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা জটিলতা নিরসন সহ 8 দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট, বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা। সমস্যায় পড়বেন বাড়িওয়ালারাও, মত বিশেষজ্ঞদের। মহামারীর মধ্যেই বেতন ফি পরিশোধে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর চাপ। দুঃসময়ে অর্ধেক কমানোর দাবি অভিভাবকদের। অচল স্কুলগুলো। ফেনীর দাগনভূঞায় দোকান লুটে বাধা দেয়ায় নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা। মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, 3 ডাকাতের মৃত্যু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।